শুভ সন্ধ্যা সবাইকে। আজ 11 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, উদারবন্দের বিজেপি বিধায়ক একজন অকর্মণ্য ব্যক্তি বললেন সজল। উদারবন্দে কংগ্রেসের নবনিযুক্ত জেলা সভাপতিকে সংবর্ধনা। দক্ষিণ করিমগঞ্জে নয়া তরজা, নাম না ধরে ইকবালকে টুকলেন বিধায়ক সিদ্দিক। মরণ ফাঁদে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক, ক্ষেতের জমিতে পরিণত অসমমালার সড়ক। গেমন সেতুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিল প্রশ্নচিহ্ন, সময়সীমা অন্তিম লগ্নে, তথ্য প্রকাশে অনিচ্ছুক NHIDCL। আসামের ভাষিক ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিপীড়নের প্রতিবাদে দিল্লিতে এবার সম্মেলন ডাকছে CRPC। এবং সর্বশেষ খবরটি হলো, অঙ্গনওয়াড়িতে পাঠদানে গাফিলতি চলবে না বললেন বিধায়ক বিজয় মালাকার। মানিকনগরে মডেল কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে ধর্মীয় ভাষিক সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চলছে তার প্রতিবাদে সর্বভারতীয় স্তরে জনমত সংগঠিত করতে খুব শীঘ্রই দিল্লিতে একটি সম্মেলনের আয়োজন করবে বলে ঘোষণা করেছে আসাম নাগরিক অধিকার রক্ষা কমিটি অর্থাৎ CRPC। শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন CRPCর উপদেষ্টা তপোধরি ভট্টাচার্য। স্পষ্ট ভাষায় বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোনো মানবিক মুখ নেই, তার ক্ষমতায় থাকার কোনো যোগ্যতাও নেই। তিনি সরাসরি রাজ্য সরকারের নাম উল্লেখ না করলেও ঘোষণা করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগাড়ে উচ্ছেদ এবং নানা ধরনের নিপীড়নের সম্মুখীন হতে হচ্ছে। এই প্রেক্ষাপটে সারা দেশের মানুষকে আসামের প্রকৃত অবস্থা সম্পর্কে সচেতন করে তুলতে দিল্লিতে একটি সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। তবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। CRPCর মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ চৌধুরী সম্প্রতি ধুবড়ীর গোয়ালপাড়ার উচ্ছেদ অভিযানকে আক্রোশমূলক বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, সরকারি জমিতে কেউ বসতবাড়ি করলে তাতে উচ্ছেদ চালানোর ক্ষমতা অবশ্যই রাজ্য সরকারের আছে। একই সঙ্গে আসাম চুক্তিতেও স্পষ্টভাবে সরকারি জমিতে বসবাসকারীদের উচ্ছেদ করার কথা উল্লেখ রয়েছে। তবে তাদের উচ্ছেদ করা হবে, তাদের পুনর্বাসনের বিষয়টিও নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টও সরকারি জমিতে বসবাসকারীদের উচ্ছেদের পক্ষে সওয়াল করলেও তার যে মানবিক একটা দৃষ্টিভঙ্গি থাকা জরুরি সে সম্পর্কেও তিনি সরকারকে সচেতন করে দিয়েছেন। বিরোধী দলের নেতাদের হেনস্থা করার মতো ঘটনাও আসামের মতো রাজ্যে ঘটে চলছে। এটা গণতন্ত্রের পক্ষে মোটেও শুভ নয়। তিনি পরিষ্কারভাবে বলেন, সরকারি জমি থেকে উচ্ছেদ করতে হলে সেখানকার বাসিন্দাদের আগাম নোটিশ জারি করতে হয়। শুধু তাই নয়, যেসব বাসিন্দারা বহু আগে থেকেই সরকারি জমিতে বসবাস করছেন তাদের উচ্ছেদ করার আগে পুনর্বাসনেরও দায়িত্ব সরকারকে নিতে হবে। এটাই হচ্ছে কোনো সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি। প্রসঙ্গক্রমে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকার হিন্দু শরণার্থীদের সুরক্ষায় নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করেছেন। এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। কিন্তু আক্ষেপের কথা হচ্ছে, এই আইন মোতাবেক উত্তর পূর্বাঞ্চলে কতজন বাঙালি নাগরিকত্ব পেয়েছেন সেটাও সরকারকে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে। অভিজ্ঞতায় দেখা গেছে, এ পর্যন্ত এই আইনের সহায়তা নিয়ে যারা নাগরিকত্বের জন্য আবেদন জানাচ্ছেন তাদের আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। হাতে গুনতি মাত্র কয়েকজন শরণার্থী এই আইনের সুযোগে নাগরিকত্ব পেয়েছেন, অথচ দেশের অন্য প্রান্তে হাজার হাজার লোক এই আইনের সাহায্য নিয়ে নাগরিকত্ব লাভ করছেন। তার প্রশ্ন, এক যাত্রায় পৃথক ফল হয় কিভাবে? পরবর্তী খবর, দক্ষিণে শুরু হলো নয়া তরজা, নাম না ধরলেও স্পষ্ট ইঙ্গিতে ইকবাল হোসেনকে টুকলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এবার নাম না ধরেই বিজেপি মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে বলেন, এই নেতা জনগণকে প্রায়ই হুমকি দমকি দিয়ে ভয়ভীতি দেখান। বলেন, ওই নেতার কোথায় কোথায় বালুসহ অবৈধ সিন্ডিকেট চলছে সবকিছু তার জানা আছে। এখন থেকেই এইসব অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়াবেন এবং সিন্ডিকেট চিরতরে প্রতিহত করার ব্যবস্থা করবেন বলে রীতিমতো হুঙ্কার ছুড়ে দিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। বারৈগ্রামে এক সাংবাদিক সম্মেলন ডেকে নাম না ধরেই বিজেপির ওই নেতার বিরুদ্ধে একের পর এক কামান দাগেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। তার অভিযোগ, ভুয়ো SPDC বানিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করার পাশাপাশি জিপির বোর্ড গঠনের নামে এই নেতা ক্ষমতা বলে পঞ্চায়েত প্রতিনিধিদের মিথ্যা প্রলোভন দিয়ে একটি জিপি থেকে নাকি লক্ষ লক্ষ টাকা অবৈধ কামাই করেছেন এই নেতায়। এমনকি একটি জিপি গঠনের নামে উভয়ের কাছ থেকে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা কামাই করার চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করে
এই নেতাকে রীতিমতো দালাল আখ্যায়িত করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। এই নেতা নাকি অন্য কাউকে ভুয়ো এসপিডিসি বানিয়ে জনসাধারণের সম্মুখে প্রায়ই ফোনে হুমকি দিয়ে থাকেন। মুখ্যমন্ত্রী বা অন্য কোনো হেভিওয়েট নেতার ছবি লাগিয়ে নিজেকে বড় মাপের নেতা পরিচয় দেন। এছাড়া ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি লাভ করা ব্যক্তিদেরকে প্রায়ই হুমকি দিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অবৈধ টাকা কামাই করার অভিযোগ উত্থাপন করে সিদ্দিক আহমেদ বলেন, 12 গ্রামের এক যুবকের কাছ থেকে নির্দিষ্ট বিষয়ের উপর নাকি প্রায় 2 লক্ষ টাকা নিয়েছেন। শুধু এই ঘটনা নয়, মেডিকেলে স্থান পাওয়া 2-3 জনের কাছ থেকেও এভাবে নাকি লক্ষ টাকা অবৈধ কামাই করছেন এই নেতা। বলেন, যে কোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করার সামর্থ্য রয়েছে তার। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া শেষ পর্যন্ত এই নেতার বিরুদ্ধে কিছুটা হলেও মুখ খুলেছেন তিনি। পরবর্তী খবর, গোটা আসামের মধ্যে সবচেয়ে বেহাল ও বিপজ্জনক বরাকের শিলচর জয়ন্তিয়া সড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস কিংবা জরুরি পরিষেবার জন্য এই সড়কই একমাত্র ভরসা। রাস্তাটির বাস্তব চিত্র এতটাই করুণ যে সামান্য বৃষ্টিতে গোটা সড়ক কাদায় পরিণত হয়। 10 মিনিটের পথ পেরোতে এখন ঘন্টার পর ঘন্টা সময় লাগছে। রীতিমতো প্রাণ হাতে নিয়ে এই সড়ক পাড়ি দিতে বাধ্য হচ্ছেন যাত্রী ও চালকরা। সম্প্রতি এক ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। কাশ্মীর থেকে আসা এক লরি চালক রীতিমতো হাত লাগিয়ে নিজেই পাথর বহন করে রাস্তা মেরামতের কাজ শুরু করেন। তার কথায়, সমগ্র আসামে এমন বেহাল সড়ক আর কোথাও চোখে পড়েনি। এই অবস্থায় প্রশ্নের মুখে বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। বহুবার সংবাদ মাধ্যমে তারা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ হচ্ছে না। সাধারণ মানুষ যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছেন, তখন দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তারা থেকেও নেই, নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তারা। এদিকে বিরোধী দলের 2 বিধায়ক কাটিগড়ার খলিল উদ্দিন মজুমদার ও বড়খলার মিসবাহুল ইসলাম লস্করের কার্যক্ষমতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠছে, শুধু নামেই বিধায়ক তারা, বাস্তবে মানুষের সমস্যা নিয়ে পুরোপুরি নীরব 2 বিধায়কই। সবচেয়ে বেশি ক্ষুব্ধ কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাবুরবাজার ও বিহাড়া এলাকার মানুষ। সড়কের বেহাল দশা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ যেন প্রতিদিন বেড়েই চলেছে। অনেকেই জানিয়েছেন, এই অনিয়মের বিরুদ্ধে যখন তারা মুখ খুলেছেন, ঠিকাদার বা ইঞ্জিনিয়ারদের জবাবদিহি করেছেন, তখন তাদের অভিযোগ দামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেকের দাবি, এই দুরবস্থার পেছনে রয়েছে এক বড় দুর্নীতির চক্র। শুধু বিহাড়া নয়, বড়খলা থেকে খাম্বার বাজার পর্যন্ত গোটা সড়ক জুড়েই একই অবস্থা। যানবাহন চলাচল তো ব্যাহতই হচ্ছে, তার চেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে, যারা প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ রাস্তা পেরিয়ে স্কুলে যাওয়ার চেষ্টা করে। অনেকেই সময় মতো পৌঁছতে পারছে না। অসুস্থ রোগীর ক্ষেত্রে তো পরিস্থিতি আরও ভয়াবহ। হাসপাতালে পৌঁছানোর জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী খবর, গেমন সেতুর ভবিষ্যৎ নিয়ে দেখা গেল প্রশ্নচিহ্ন। 70-এর দশকের গোড়ার দিকে বরাক নদীর উপর নির্মিত হয়েছিল বরাক উপত্যকা সহ 3 রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার অন্যতম সংযোগকারী গেমন সেতু। অধুনা 6 নং জাতীয় সড়কের অতিরিক্ত দখল এবং গেল বছর কয়েক দরে চলমান পাথর, চুনাপাথর, কয়লা সিন্ডিকেটের দৌরাত্ম্য বৃদ্ধি হওয়ার ফলে গেমন সেতুর দখল ক্ষমতা এবং স্থায়িত্ব ক্রমশ তলানিতে চলে যায়। ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রেখে সেতু সংস্কার নিয়ে তৎপর হয়ে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCL। সেতু সংস্কারের প্রশ্নে 2 মাসের জন্য পুরোদমে সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। কিন্তু 2 মাসের কার্যকাল প্রায় শেষ লগ্নে এসে পৌঁছালেও সংশ্লিষ্ট বিভাগের পক্ষে কারিগরি ও নির্মাণ বিশেষজ্ঞরা সরকারিভাবে কোনো তথ্যই প্রকাশ করতে চাইছেন না। কেন, কী কারণে গত 21 জুন থেকে চলমান সংস্কার কাজ নিয়ে তথ্য প্রকাশে নিমরাজি, তা বোধগম্য হচ্ছে না আমজনতা থেকে কাটিগড়ায় কর্মরত সাংবাদিকদের। সেতু সংস্কার কাজের ক্ষেত্রে সুবিধা কিংবা অসুবিধা হবে, সেটা ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মতো সর্বভারতীয় সংস্থার বিবেচ্য বিষয় অবশ্যই, কিন্তু কাজের তথ্য ফলক কোথায়? সংস্কার কাজের গুণগত মান কিংবা কাজের স্থায়িত্ব নিয়ে কর্তৃপক্ষের কথা বলা অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে করেন রাজনীতির ধার ধারেন না এমন অনেকেই। কিন্তু কেউ কিছু বলছেন না, অথচ কাজ নিয়ে কেউ প্রশ্ন করে মিলছে না সদুত্তরও। এটা অবশ্যই চিন্তনীয় বিষয়। যেহেতু গেমন সেতুর গুরুত্ব, প্রয়োজনীয়তা নিত্য পথচারীরা এই কয়েকদিন হাড়ে হাড়ে টের পেয়েছেন,
ফলে খুব স্বাভাবিকভাবেই সেতুর সংস্কার কাজ নিয়ে বাড়তি উৎসাহ রয়েছে দুশ্চিন্তাও। গুরুত্বপূর্ণ গেমন সেতু সংস্কারের কাজ NHIDCL কর্তৃপক্ষের নির্ধারিত সময় অনুযায়ী প্রায় শেষ লগ্নে। 20 জুলাই সেতু দিয়ে যান চলাচল খুলে দেওয়ার কথা, কিন্তু সংস্কার কাজের অগ্রগতি নিয়ে সরকারিভাবে কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। কাজের গুণগত মান, কাজের তথ্যফলক, কাজের স্থায়িত্ব এ নিয়ে কোনো তথ্যই প্রকাশ্যে আসছে না। বলা যায় এ নিয়ে মুখ খুলতে নিমরাজি নির্মাণ কর্তৃপক্ষ, কিন্তু কেন সেতুর কাজকর্ম প্রত্যক্ষ করার ক্ষেত্রে বারবারই যান্ত্রিক দুর্ঘটনা কিংবা প্রাণ ঝুঁকির অজুহাত দেখানো হয়। তবে অজুহাতের যৌক্তিকতা নিয়ে সন্দেহ বাড়ছে, বরং কমছে না। বৃহস্পতিবার কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের এক প্রতিনিধি দল গেমন সেতুতে গেলে নির্মাণ সংস্থার তরফে যে আচরণ করা হয়েছে তাতে সেতুর সংস্কার কাজ নিয়ে সন্দেহ প্রকট হচ্ছে। সাংবাদিকদের কাজকর্মে বাধা দেওয়া হলে কাটিগড়া সার্কল অফিসারের নির্দেশে সেতুর কাজকর্ম প্রত্যক্ষ করার অনুমতি দেওয়া হয়েছে যদিও, তবে সেতুর কাজকর্মের সামগ্রিক পরিস্থিতি এবং নির্ধারিত সময়ে কি সেতু দিয়ে যান চলাচল করবে কিনা জানতে চাইলে কোনো সদুত্তর কেউ দিতে পারেননি। এদিকে সেতুর সংস্কার কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেন স্থানীয় সচেতন নাগরিক সহ কর্মরত সাংবাদিকরা। সংস্কার কাজ নিয়ে এই নীরবতা ও অসহযোগিতা জনস্বার্থের পরিপন্থী বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বিশিষ্টজনেরা। কারিগরি তথ্য, সংস্কার কাজের গুণগত মান এবং সময়সীমা প্রকাশ্যে না আনা হলে প্রকল্পের স্বচ্ছতা কোথায়? একটি সর্বভারতীয় সংস্থার পক্ষ থেকে এমন অস্পষ্ট ও গোপনীয় আচরণ জনমনে উদ্বেগই বাড়াচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্মাণ কর্মীদের গড়িমসি এবং নির্মাণ সংস্থার নীরবতাকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার পরিপন্থী বলেই মনে করছেন কাটিগড়ার নাগরিক সমাজ। প্রশ্ন উঠছে, যদি কাজ সঠিক নিয়মেই চলে তাহলে তথ্য প্রকাশে এই অনীহা কেন? সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা কি নির্মাণ সংস্থার নৈতিক দায়িত্ব নয়? যেখানে দেখা গেছে কোনো নেতামন্ত্রী বিধায়ক যখন সেতু পরিদর্শনে আসেন তখন সাংবাদিকদের ছবি বা ভিডিও ধারণ করতে বাধা দেওয়া হয় না, অথচ কাজের অগ্রগতি সম্পর্কে অবগত করে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের তথ্য কোথায় এখানে এসে যেন মুখ তুবড়ে পড়ে।